আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। শুরুতেই শিলং সালাউদ্দিন নামে পরিচিত বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা শোনালাম। আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে। যে দলটা নেই, যে দলটার দাফন দিল্লিতে হয়েছে, সেই দলটার নাম শুনে এখনো তাহলে এত কাঁপছে কেন পুরো সালাউদ্দিন গং? যে দলটা নেই সেই দলটার প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন উপলক্ষে কেন সেনাবাহিনীকে রাস্তায় নামানো হলো? যে দলটা নেই সেই দলটার জন্য কেন এখনো ভয়ে হাত পা কাঁপে সালাউদ্দিনদের? গতকালই বলেছি, এই সালাউদ্দিনের গোয়েন্দা সংস্থায় রিপোর্ট দিয়ে বলেছে যে বাংলাদেশে কমপক্ষে 67% মানুষ এই মুহূর্তে চায় আওয়ামী লীগ ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক, বাংলাদেশে তারা দায়িত্ব নিক, রাজনীতি করুক। তাহলে তার সরকারি সংস্থা রিপোর্ট দিচ্ছে এক, আর তিনি শীতাতপ নিয়ন্ত্রিত কণ্ঠে একদল জুলাই যোদ্ধাদের সামনে যেরকম লাফঝাপ করলেন। একটা জিনিস অবশ্য আমার ভালো লেগেছে যে সালাউদ্দিন সাহেব যখন লাফঝাপ করেন, যখন বড় গলায় কিছু বলেন, তখন আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে অন্তত এই কাজটা হবে না। কেন আমি এই কথা বলছি? এই যে কদিন আগে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি ইসলামী ব্যাংক নিয়ে কত বড় বড় কথা বললেন। জামাত ইসলামী 11,000 কোটি টাকা এই বিভিন্ন ফান্ড থেকে নিয়ে তারা নির্বাচনে খরচ করেছে। প্রত্যেকটা ঘটনার নাকি তদন্ত হবে। কি তদন্ত আমরা দেখলাম? যে যাকে চেয়ারম্যান হিসাবে ইসলামী ব্যাংকে বসিয়েছিল তাকে পত্রপাঠ বিদায় করে দেওয়া হলো। ইসলামী ব্যাংক যেভাবে আছে, ইসলামী ব্যাংকের উপরে জামাতের যেভাবে নিয়ন্ত্রণ আছে, সবকিছু রয়েছে, কোনো কিছু করতে তিনি পারেননি। খারাপ ভাষায় বলতে গেলে ওর যে হিন্দিতে চুল তিনি ছিঁড়তে পারেন নাই। তো তিনি আজকে যখন লাফাচ্ছেন আওয়ামী লীগের হয়ে, এই শিলং সালাউদ্দিন দীর্ঘদিন শিলংয়ে ছিলেন এবং তার শেকড়টা কোথায় এটা সবাই জানে। তাহলে এত ভয় পাওয়ার কি আছে? আওয়ামী লীগ নাই নাই ব্যাস, আপনারা আপনাদের কাজ করেন। আপনাদের কাজ তো হয় না। আজকে দেখলাম যে টাকা ছাপায় ব্যাংক থেকে লোন নিচ্ছে। ব্যাংক থেকে যে লোন নেবে ব্যাংকেরই টাকা টানাটানি, সুতরাং টাকা ছাপাও। এতদিন বলছে যে ইউনূসের বাজেট, এই বাজেট, সেই বাজেটটা, এখন তো 3-4 মাস হয়ে গেল ক্ষমতায়, তাহলে এই দুরবস্থা কেন? তবে আজকে আরো কিছু ভালো হয়েছে, ছাত্র দলের সভাপতি, তার কাছে কৃতজ্ঞতা জানাই যে একেবারে স্বীকার করেছে যে সন্ত্রাসের কি পর্যায়ে ছাত্র দল বা তার দল, তাদের দল জড়িত ছিল। এটাও একটু আমরা শুনে রাখি। যাত্রাবাড়ী, শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল, বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম আমরা। আর এই যে জুলাই, জুলাই তো এখন একটা কলঙ্কের মাস আর কি। এটা তো জঙ্গি অভ্যুত্থানের মাস, এবং কি রকমের অপপ্রচার চালিয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কে মারা গেছে সেটা দিয়েই নাকি আন্দোলনে একেবারে স্পার্ক হয়েছিল। এখন তো দেখা যাচ্ছে যে কবরের আযাব সহ্য করতে না পেরে এইসব জুলাই যোদ্ধারা সবাই ফিরে আসছে। এরকমই কয়েকজন জুলাই যোদ্ধার স্বীকারোক্তিটা একটু শুনে আসি। এসএস ব্যান্ডের একটা গান যুক্ত করে দিয়ে বলা হয় যে কোটা সংস্কারের প্রথম শহীদ ইব্রাহিম নীরব, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও আপলোড দেই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না এবং আমি মারা যাইনি, কিন্তু আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল। আসসালামু আলাইকুম, আমি রাফিল ইসলাম রাফি। আমি সরকারি অ্যাডাল্ট কলেজের 4র্থ বর্ষের ছাত্র, সেশন 17-18। গত 4 তারিখে পাবনায় যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে ফেসবুকে একটা গুজব রটিয়েছিল যে রাফি নামে একটা ছেলে শহীদ হয়েছে। তার বাবা নেই, তার ছোট একটা বোন আছে, তাকে সে দেখে রাখতে বলছে। তো আসলে সেটা আসলে নিতান্তই গুজব। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে এটা আসলে হওয়া কোনোভাবেই উচিত না। ছাত্র আন্দোলনে মারা গেছি, আপনারা যাত্রাবাড়ি কবর দিছে, এই কথা বলছি।
আমার এগুলো কথা বললে আমার বুক পাইতেছে। যাত্রাবাড়ী থানা এলাকার শনি রাখরা কাজলা পেট্রোল পাম্পের সামনে ৩ আগস্ট বিকেল ৫টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মোহাম্মদ সেলিম। সে লাশ উদ্ধার করে ঢাকার গোপীবাগের রামকৃষ্ণ মিশনের পার্শ্ববর্তী গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। সেই সেলিমের দেখা মিলে ময়মনসিংহে। মোহাম্মদ সেলিম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ধামর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে, পেশায় মুদির দোকান ব্যবসায়ী। আমার নাম মোহাম্মদ আলামিন মিয়া, আমার ওয়াইফের নাম কুলসুম আক্তার। আমি এখনো জীবিত আছি, আমি এই মামলাটা প্রত্যাহার করব, আমি এখনো মারা যাইনি। আসলে মারা গেলেন কখন এবং মারা গেলেন কিভাবে? আসলে ব্যাপারটা মারা গিয়েছে তেমন না, গুজব, যদিও অনেকেই ভেবেছে মারা গিয়েছে। মানে এই জুলাই মাসে এমন লেজে গবরে অবস্থা পাকিয়েছে যে আমাদের একজন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, একটা ফেসবুকের একটা নির্দোষ স্ট্যাটাস। সেখানে জুলাই সিডিআই বলতেই এই জুলাইয়ের পাগল ছাগলদের, জঙ্গিদের মাথায় আগুন লেগে গেছে। সারা দেশে তাদের আর কোনো কাজ নাই। এই শাওন একজন একটা স্ট্যাটাস দিচ্ছে, সেটা নিয়ে তাদের দিন রাত এই শাওনের পেছনে লাগছে। এই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পর্যন্ত এই শাওন কি করে স্ট্যাটাস দেওয়ার সাহস পায় সেই প্রশ্ন তুলেছে। আবার তাদেরই একজন এমপি, সে আবার বলছে এটা শাওনের ব্যক্তি স্বাধীনতা, তাকে বাধা দেওয়া যাবে না। তো এই অবস্থায় মানে একটা স্ট্যাটাস সহ্য করবার মতো অবস্থা এই জুলাই জঙ্গিদের নেই। এবং জুলাই যে স্বপ্ন দেখিয়েছিল, মানুষের সাথে প্রতারণা করেছিল, সেটা তো এখন তাদের মুখেই শোনা গেছে, সেটা ইউনূসও বলে গেছে, এবং এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এবং এই সালাউদ্দিন গং, এই যে বৃহস্পতিবার আমি বলেছিলাম যে মার্কিন রাষ্ট্রদূত তাকে ডেকে ব্যাখ্যা চেয়েছে এই জঙ্গি পতাকা নিয়ে, গতকাল শুক্রবার সকালেও তাকে হাজিরা দিতে হয়েছে ওই মার্কিন রাষ্ট্রদূতের কাছে। যাই হোক, যখন জঙ্গি পতাকার কথা বলছিলাম, সারা দেশে খুবই প্যাট্রোনাইজড ওয়েতে এর সাথে সরকার জড়িত, এর সাথে জেনারেল ওয়াকার খান জড়িত, সবাই মিলে এই যে সারা দেশে কলেমা তৈয়ব লেখা জঙ্গি পতাকা উড়ানো হচ্ছে। বাংলাদেশের জাতীয় পতাকার এক পাশে লাল সবুজ, আর এক পাশে ইরানি পতাকা, মাঝখানে কলেমা, মানে যা ইচ্ছা তাই হচ্ছে। এবং সরকার, পুলিশ, কেউ এগুলো সহজে বাধা দিচ্ছে না। দু একটা জায়গায় বিচ্ছিন্নভাবে আমরা শুনছি যে পুলিশ গ্রেপ্তার করছে, সেটাও ওই বিদেশি চাপে, বিশেষ করে আমেরিকা এই বিষয়টা নিয়ে চাপ দিচ্ছে সরকারের উপরে। তাহলে এখন এই অবস্থায় কি হবে? সাধারণ মানুষ কিন্তু ভীষণ ক্ষুব্ধ। তারা যেহেতু সরকার কিছু করছে না, পুলিশ, আর্মি এরা কিছু করছে না, তারা ঘুরে দাঁড়াচ্ছে। একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমার কাছে এসেছে, আমি একটু দেখাই। বাপ লাগে, খোল পতাকা খোল। হ্যাঁ মিয়া, খোল পতাকা। হ্যাঁ মিয়া, কল সারেন কি মা, কল সারেন মিয়া, এই এর ডাক দেছে। খোল এই মিয়া, কি পতাকা খুলমু? বিরিস্তে ফলাই দিমু, বিরিস্তে ফলাই দিমু। হ্যাঁ মিয়া, কি করেন মিয়া? এই মিয়া, পতাকা ভাঙা মার দেন মিয়া। এই বেটা, এই ভিডিও ক্লিপে একটা মেসেজ আছে, একটা বার্তা আছে যে সাধারণ মানুষ যদি ঘুরে দাঁড়ায় তাহলে এইসব জঙ্গি, এই পতাকা টানাতে যারা আসে, এরা কিন্তু লেজ গুটায় পালায় যায়। এই ভিডিওটায় দেখলেন একদম নিরীহ একটা সাধারণ মানুষ, তার প্রতিরোধের মুখে দুই জঙ্গি পালায় গেল আর কি। সুতরাং সাধারণ মানুষকে জাগতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে, জঙ্গিরা দখল করে বসেছে এবং জঙ্গিদের প্রকাশ্য অপ্রকাশ্য পিতারা ক্ষমতা জোর দখল করেছে। এই অবস্থায় বাংলাদেশে সাধারণ মানুষকেই জাগতে হবে। এবং এই যে ভিডিও ফুটেজটা আমরা দেখলাম যে দুই জঙ্গিকে ধাওয়া দিয়েছে, এই কাজটি বাংলাদেশের আনাচে কানাচে সবাইকে করতে হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।